নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেল থেকে বলছি। আমি প্রথমেই সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি একটু দীর্ঘদিন অসুস্থ ছিলাম, যার জন্য আমি গল্প নিয়ে সকলের কাছে হাজির হতে পারিনি। এখনও আমার শরীরটা খারাপ, কিন্তু আগের থেকে একটু ভালো আছে আর কি, আপনাদের সকলের আশীর্বাদে। আশা করি এবার আপনারা আবার নিয়মিত আমার গল্প শুনতে পাবেন। তা আজকের গল্প আমার আশাপূর্ণা দেবের লেখা। গল্পের নাম দাও। মনোহর পুকুরের ওদিকটায় যেখানে চওড়া রাস্তা বেরিয়ে গেছে আর সারি সারি 3-4 তলা বড় বড় বাড়ি উঠেছে, গিয়েছেন কখনো সেখানে? তার একধারে দেখেছেন পদর মার বাসা, অষ্টাবক্র মণির মতো 8 বাঁকা, আর পাশে একটা ভাঙা চালার স্তূপ। দেখেননি? তাহলে গোড়ার থেকে বলি। বাসন মাজা ঝিয়েরও যে হঠাৎ এমন কপাল ফিরে যেতে পারে, এ কথা কে কবে বিশ্বাস করতে পারত? যদি না পদর মার ভাগ্যটা দেখতে পাওয়া যেত। খবরটা শুনে পদর মার গরবিনী মেজ বৌদি পর্যন্ত ঈর্ষাতিক্ত কণ্ঠে বলে ফেললেন, তোর কপাল তো দেখছি আমাদের চাইতে ভালো রে। আমাদের তো কই 3 কুলে অমন দিদিমা ঠাকুমা থাকে না। কিন্তু পদর মার সৌভাগ্যদায়িনী তার নিজের দিদিমাও নয়, মায়ের দিদিমা। কে জানে কত বছরের বুড়ি হয়েছিল সে। ইদানিং তো অথর বনর হয়ে ঘরের মধ্যেই পড়ে থাকত। গোড়ার দিকে পাড়া পড়শি দয়া করে 2 ভাত রেঁধে দিত, শেষ অবধি সাবু বাড়লি। এক পাড়ায় থেকেও পদর মা কালে কস্মিনে দেখতে যাওয়া ছাড়া তার প্রদৌহিত্রের কোনো কিছুই জীবনে করত না। অথচ বুড়ি মরতে জানা গেল যে পদর মাই তার বিষয় সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী। অবশ্য কথা হতে পারে বিষয় সম্পত্তিটা কি। বুড়ি তো চিরটা কাল দুধ বেচে আর ঘুঁটে বেচে খেয়েছে, আর শেষ জীবনে অক্ষম হয়ে গরুগুলোকেই বেচে বেচে দিন চালিয়েছে। তবে আছে কথা, তবেরও উত্তর আছে। ওই যে দেওয়াল বসে যাওয়া, খুঁটি হেলে পড়া, করকের দেওয়া ছাওয়া যে ঘর দুখানা থাকত, সেই ঘর দুটো বুড়ির নিজস্ব। তাছাড়া ঘরের পাশে 6-7টা গরু বাছুর থাকবার মতো গোয়ালটাও ছিল নিজস্ব জমিতে। এছাড়া উঠোন ছিল একটা তুলসী বনে ভরা। এখন অবশ্য তুলসী বন রোদে জলে কাঁটা বন হয়ে উঠেছে, আর সর্বাঙ্গে ঘুঁটের চিহ্ন দরমার বেড়ায় সেই গোয়ালের চালাখানা হুমড়ি খেয়ে পড়ে আছে। ইঁদুর, ছুঁচো, টিকটিকি, আরশোলা, পিঁপড়ে, বিছের বাসভূমি হয়ে আছে। কিন্তু জমিটা তো জমি, সর্বসাকুল্যে কন্যা কাটা 5-6 হবে। তাছাড়া জায়গাটাও তো যে সে নয়। বুড়ির বাড়ির একেবারে কোল ঘেঁষে বেরিয়ে গেছে নতুন ওই চওড়া রাস্তা। যে জমির দর এখন সোনার দর। যে রাস্তার ওপর এবেলা ওবেলা লক্ষ্মীবন্তদের বিরাট বিরাট প্রাসাদ উঠছে। ভাড়া বাসা ছেড়ে দিদিমার বাড়িতে উঠে এসেছে পদর মায়ের পাড়ায়। পদর মা এদের বাড়িতে কাজ করছে অনেক দিন, সেই বুড়ো গিন্নির আমল থেকে। এখনকার 3 গিন্নিকে তাই বৌদি বলে সে।
এই সংসারের হালচালের অনেক বদলই দেখল সে। একখানা ঘর ভেঙে তিনখানাও হতে দেখল, তবু টিকে আছে। আগে এক প্রস্থ বাসন মেজে একজনের হাত থেকে মাইনে নিত, এখন 3 প্রস্থ বাসন মেজে 3 জনের হাত থেকে মাইনে নেয়। অবশ্য তাতে ওর লাভ বই লোকসান নেই। পুজোর কাপড় একখানার জায়গায় 3খানা হয়েছে। রথে, দোলে, পালা পার্বণে টেক্কা দেওয়া দের পথ ধরে আগের চাইতেও বেশি আসে, কিন্তু পদরমার সার পর নেই। এই তার একটা মস্ত বড় গুণ। সে যাক, পদরমার সৌভাগ্যে তার মেজ বৌদির বুকটা একেবারে চড়াত করে ফেটে গেল এই জন্য যে তিনিই তলে তলে ওই অঞ্চলে একখানা জমি খুঁজছিলেন, বাড়ি করে উঠে যাবেন। তার বরের রোজগার বেশি আর বুদ্ধিটাও বেশি। এ যাবৎ 51বর্তী সংসারের ভেতর থেকে 18 আনা আরাম, আয়ের সুবিধা, স্বাচ্ছন্দ্য আদায় করে নিয়েছেন 10 আনা দিয়ে। বাকি আনাগুলো উনি জমিয়েছেন। কিন্তু হলে হবে কি, হাঁড়ি আলাদা ছাড়া আপাতত আর কিছুই করে উঠতে পারছেন না তিনি। বাড়ি আলাদা করবার জন্য মনের মতো জমিও পাচ্ছেন না। কাছে পিঠেই খুঁজছেন, নচেত বাড়ি করে আর লাভ কি? যদি না আসতে যেতে এদের চোখে না পড়ল, যদি না বড় ছোট 2 যা চোখে পড়তেই চোখ ফিরিয়ে নিয়ে নিঃশ্বাস ফেলে বলল, বেশ আছে মেজোটা। কাজ সেরে পদরমা যখন বাড়ি মুখ, 5 জনের চোখ বাঁচিয়ে মেজ বৌদি ইশারায় ডাকলেন, বললেন, শোন, তোর মেজদাদাবাবু একবার তোকে কি জন্য যেন ডেকেছে, আয় দেখি। শুনে তো পদরমার আত্মা পুরুষ একেবারে খাঁচা ছাড়া। একে তো বাবুর ডাক, তার এই সুদীর্ঘ দাসত্বকালে কখনো হয়েছে কিনা স্মরণে নেই। তার উপর আবার মেজবাবু, গোদের ওপর বিস্ফোরা, চাঁদের ওপর চূড়ো। মেজ বৌদি ওর মুখের রং লক্ষ্য করে সহাস্যে ফিসফিসে বলল, আরে ভয় নেই রে বাপু, ভালো কথাই, আয় না। তা ভালো কথাই বললেন মেজবাবু। সত্যি খুবই ভালো কথা, পদরমার হিত কথাই। পাকা ঘরে থাকবার বাসনা আছে পদরমার। লাল টুকটুকে সিমেন্টের মেঝে আর সবুজ রঙা জানলা দরজা দেয়া সত্যিকারের একটা পাকা বাড়ি। আর ইচ্ছে হবে নাই বা কেন, কারই বা না হয়। চিরটা কাল তো মেটে ঘরেই কেটে গেল, সেই ঘরেও কত ভাড়া শুনতে হচ্ছে। গুনতে গুনতে তো থকে গেছে। যাই হোক, এখন যখন নিজের ঘর হয়েছে পদরমার, তখন কেনই বা সে ঘর পাকা করবে না? পদরমা মাথার কাপড়টা টেনে ফিসফিস স্বরে বলল, মেজদাদাবাবু, এক কথা, পাকা আমি করবো কোত্থেকে? বুড়ি কি আমায় 1 পালি টাকা দিয়ে গেছে? হাতের আংটিটা পর্যন্ত বেচে খেয়ে গেছে। মেজবাবু সহস্যে বললেন, ভাবনা করিস না, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোর ঘর করিয়ে দেব। তোদের মেজ বৌদির ভাই কন্ট্রাক্টর, জানিস তো, এই বাড়িঘর তৈরি, ভাঙা ঘর মেরামত, এসব সে করে। দেখিস কি ঘর কি করিয়ে দেবে তোর। তুই শুধু তার বদলে তোর ওই গোয়ালের জমিটা আমাকে দে। আপনাকে? বিহ্বলভাবে বলে পদরমা। হ্যাঁ রে, বলি তোকেই তাহলে সব। অনেক দিন থেকে আমি চেষ্টা করছি এই কাছে পিঠে ছোটোখাটো একখানা বাড়ি করতে, কিন্তু তেমন সুবিধা মতো জমি পাচ্ছি না। তোর ওই জমিটা মন্দ নয়, পূর্ব দক্ষিণ খোলাও আছে, আর তুইও তো বেশ চিরকাল আমার বাড়ির লাগোয়াও থাকবি। সময় অসময় আমরাই তোকে দেখব। মেজ বৌদি তো হি হি করে হেসে বলল, তুই আমার পড়শি হবি, তোরও বিলিতি মাটির মেঝে, আমারও বিলিতি মাটির মেঝে। আর দেখ গো, তুমি বাপু পদর ঘরে লাইট করে দিও,
লাইট বলে মরে যায় পদর মা। কিন্তু ছন্দ ভঙ্গ হল। এরা ভেবেছিলেন পদর মা তাদের এই উদারতায় কৃতার্থ মান্য হবে, কিন্তু সে ভাব ফুটল না পদর মার মুখে। সে বিমূঢ়ভাবে একটু বসে থেকে রস শূন্য গলায় বলল, আচ্ছা, আমার পদকে একটু জিজ্ঞাসা করি। পদকে? পদর বয়স মাত্র তো বছর 10। পদকে এবার কি জিজ্ঞাসা করবি? ধমকে ওঠেন মেজ বৌদি। পদর মা তেমনি গলায় বলে, তা বললে কি হয় মেজ বৌদি, যতই হোক ব্যাটা ছেলে, আর ছোটটি আছে, কাল বড়টা হবে, এরপর আমাকে দুষবে। তবে তাই জিজ্ঞাসা করে বলো, থমথমে মুখ বলে হয়ে গেল মেজ বৌদি। আর যেই না পদর মা ওঠে, মাছ ছিঁড়ে যাচ্ছে ভেবে তাড়াতাড়ি সুতো গোটান, অবশ্যই তোর পাকা ঘরের বদলেই কি আর নেব, দাম তুই কিছু পাবি, ছেলেটাকে তো মানুষ টানুষ করতে হবে তো তোকে। হ্যাঁ হ্যাঁ বলে তাড়াতাড়ি যেন পালায় পদর মা। চলে যেতেই মেজবউ বলে, তোমার যেমন আম্মা তাই কখনো দেয় কি জানি বাবা। মেজ বৌদি হতাশভাবে বলে, এদিকে তো ন্যাকা বোকা 4 আনা পয়সার জিনিস আনতে দিলে হিসেব করতে পারে না। নিজের পয়সার হিসেব বলে ঠিক পারে, এ জগতে এখন আর কেউ বোকা নেই গো। মেজবাবুর এ কথাটা সত্যি, বেজায় সত্যি। নইলে পরদিন কিনা পদর মা এসে চুপি চুপি বলে, পদ বলেছে ওখানকার জমির নাকি এখন অনেক দাম। অনেক দাম? মেজবাবু ব্যঙ্গ হাসি হাসেন। কত? 2-10 হাজার? ওই তো পচা ভাঙা নরককুণ্ড, পরিষ্কার করতে আমার মজুরির খরচই কত লাগবে। তা দেব, তোর পদর আশ মিটিয়েই দেব। 1,000-2 টাকা তোর পদর হাতে ধরে দেব আমি জমিটার জন্য। তুই একটু চটপট করে তোর কাগজপত্র দলিল সব নিয়ে আয় তো। আচ্ছা বলে দেখি বলে পদর মা তাড়াতাড়ি নেমে যায়। উঠোনে তার 3 প্রস্থ বাসন পড়ে আছে, 6খানা পোড়া কড়া। বাড়িতে বেশি কথা বলা নিরাপদ নয়। এমনিতে পদর মার 2 দিন মেজ বৌদির ঘরে ঢোকা দেখেই সন্দেহ হয়েছে বড় ছোট 2জনের জায়েরই। তারা ফিসফিস করে পদর মাকে শোধায়, হ্যাঁ রে ব্যাপার কি রে পদর মা? পদর মা ঢোক গিলে ঢেকে যেটুকু বলে তাদের বুঝে নেবার পক্ষে সেটুকু যথেষ্ট। তাই তারা টেপা হাসি এসে বলে, তা তুই যে ন্যাকা বোকা, দিয়ে দিবি তার আশ্চর্য কি? তাছাড়া মেজ বৌদি হলো তোর বেশি পেয়ারের? বাসন মাজা ঝির সঙ্গে এমন সৌখিত্যপূর্ণ ভঙ্গিতে কথা তারা জীবনেও বলে না। ধন্য হয়ে যাবার কথা পদর মার, কিন্তু হয় না। আমার সবাই সমান বৌদি বলে বেজার মুখেই সে কড়া ঘষতে থাকে। তবু নড়েন না বড় বৌদি, বলেন আমরা অমন অধর্ম কথা কইতে পারি না, আর সইতেও পারি না। তুই অবিরা বিধবা, গতর পিষে খাস, তোকে ভগবান হঠাৎ সোনার মুঠো দিয়েছেন, মনিব হয়ে ভুগিয়ে নেব আমরা? ছি ছি, তোর বড়দা বলছিল ও রাস্তায় এখন জমির দাম কত, 5-6 হাজার করে কাঠা। গোয়ালটা বেচলেই 20-25 হাজার টাকা ঘরে উঠবে তোর। সেই টাকা থেকে ভিটেটুকু বরং সারা, ছেলেটাকে মানুষ কর, আর বাকিটা ভবিষ্যতের বল ভরসা তোর থাক। পদর মার হাত থেমে গেল। সে মুখ তুলে বলল, কত হাজার বললে বড় বৌদি? এই 20-25 তো নিশ্চয়। পদর মা বলে, ওটা বেশি না 30-এর ওপর আর বেশ 5 বেশি? ওমা শোনো কথা, সাদে বলি ন্যাকা। বড় বৌদি হেসে ওঠে, 25-এর চাইতে 35 বেশি কিনা তা জানিস না? 30-এর ওপরটাই বেশি।
পদর মা ফের কড়া ডলতে ডলতে আত্মস্থভাবে বলে, পদ বলেছে পাশের বাড়ির বাবু নাকি নিতে চাইছে জমিটা, ওই 5 বেশি 30,000 দিতে চাইছে। তাই নাকি? বড় বৌদি পুলক গোপন করে বলে, তবে তাই দিয়ে দে, এমন দাও ছাড়বি কেন? মেজ বৌদি দাও পেয়ে যাবার আশঙ্কায় আজ কটা দিন তার চোখে ঘুম নেই। এখন ভগবান যদি পদর মার একটু সুবুদ্ধি দেয়। বাড়িতে বেশি কথা বলা নিরাপদ নয়। কর্তা গিন্নি দুজনে সহসা একদিন পদর মার নরককুণ্ডে গিয়ে হাজির হন। পদর মার যে কত গতর, ভাঙা ঘরখানাও যে কত সুন্দর করে রেখেছে, সে বিষয়ে ভূয়সী প্রশংসা করে আসল কথা পারেন। শোনা যাচ্ছে পদর মা নাকি বাইরের লোককে জমিটা বেচে দেবে। অথচ কি আশ্চর্য, তাই বা দিতে যাবে কেন? কে কেমন প্রকৃতির লোক হবে? দৌড়ের কাছে বাস করে পদর মাকে কি না যন্ত্রণা দেবে, তার ঠিক কি? আর তারা হলেন আপনার লোকের মতো, তারা পদর মার লাভ লোকসানও দেখবেন বই কি। 25,000 টাকাই দিচ্ছেন তারা। জমিটা দিয়ে দিক পদর মা, বাড়ি না করলে আর চলছে না। সংসারের অশান্তির বহরও তো পদর মাও দেখছে। মেজ বৌদি একটু ভালো মানুষ বলে বড় ছোট একাট্টা হয়ে কি কষ্টই দেয়। আলাদা হয়ে উঠে এলে আর দুঃখ নেই। কিন্তু এত কথার পর পদর মা বলে, সামনের ওই নতুন বাড়ির কন্ট্রাক্টর বাবু বলেছে এ জমির দাম 40,000, 8,000 করে নাকি ওর কাঠা না বিঘে। মেজবাবু আগুন মূর্তিতে বলে, বটে 80,000 বলেনি কেন? তোকে হাওয়া গোবা পেয়ে নাচাচ্ছে, বুঝলি পদর মা? এই তো সেদিন এইদিকে জঙ্গল ছিল, পুকুর ছিল। পদর মা চুপ করে থাকে। মেজ বৌদির কাছে এসে নরম গলায় বলে, একটা জিনিস ভুলে যাচ্ছিস তুই পদর মা, আমরা তোর চিরদিনের সহায় হব। চিরদিনের ডেকা হাওয়া। পদর মা গম্ভীরভাবে বলে, মানুষ আর মানুষের সহায় কি হবে মেজ বৌদি? ভগবানই হলো আসল। মুখ লাল করে বেরিয়ে আসেন দুজনে। বাইরে এসে মেজ বৌদি বলে, আর কেউ নয়, ওই তলে তলে ওই বড় গিন্নি কুমন্ত্রণা দিচ্ছে। মেজ কর্তা বলে, কুমন্ত্রণা দেবার লোকের অভাব জগতে নেই, লোক দেখিয়ে মজা দেখছে। তারপর তারপর উত্তর উত্তর দেশের অবস্থার পরিবর্তন হচ্ছে, উত্তর উত্তর দাম বেড়ে যাচ্ছে জমির। লোভ দেখিয়ে মজা দেখা নয়, সত্যি সত্যি দামি মোটরে চড়ে এসে 12,000 হিসেবে কাঠা ধরে 60,000 টাকা নিয়ে সাজছে রোকে পদর মাকে। কিন্তু এর মধ্যেই 10 বছরের পদ লায়ক হয়ে 15 বছরের হয়েছে। সে বলছে, খবরদার দিস নে মা, গ্যাঁট হয়ে বসে থাক, আর 2-4 বছর পরে ওই জমির দাম লাখ টাকা হবে। লাখ টাকা কত সে হিসেব সঠিক জানা না থাকলেও লাখ টাকা শব্দটা চিরদিনের একটা চেনা শব্দ। রূপকথার রাজকন্যা, পক্ষীরাজ ঘোড়ার মতোই ওটাও একটা অলৌকিক শব্দ। তাই গ্যাঁট হয়ে বসে থাকে পদর মা। না, বসে থাকে বললে ভুল হবে। বাজার পত্তর মাগি গন্ডা বলে আরও একটা বাড়ি বাসন মাজার কাজ নিয়েছে। কাজ নিয়ে অবধি মেজাজটাও হয়েছে তার তিরিক্ষে, আর দ্রুত বুড়িয়ে যাচ্ছে। এ বাড়ির 6খানা আর ও বাড়ির 2খানা, দিনে 8খানা করে পোড়া করা, তাছাড়া ডাঁই বাসন। এবারের বর্ষায় বাতে ধরেছে, তাছাড়া খেয়ে কিছু হজমও হয় না। ওদিকে ঘরেও তো সুখ নেই, অষ্টাবক্র মুনির মতো বেঁকে গেছে ঘরখানা। চাল দিয়ে সারা বছর বর্ষায় জল ঝরছে, ছাইয়ে নেবে তার জো কোথায়? জিনিস আর ঘরামি মজুর সকলেরই যে আগুন দর। বলে খেতে পড়তেই কুলোয় না। জমিতে একটা দাও পেয়ে বেচতে পারলে অবশ্য সকল দুঃখের লাঘব হয়, কিন্তু দাওটা যে দিন দিন আকাশে উঠছে, যে দিন দিন
মেজ বৌদি আর মেজ কর্তা এখন সেই এক গোয়ালেই পড়ে আছেন, কারণ এখনও আশা ছাড়েননি তারা। মনের গোপন কোণে একটা সূক্ষ্ম আশাকে এখনও তারা লালন করছেন মেজ কর্তা। পদর মাঝ যেরকম শরীরের হাল, বেশি দিন আর টিকবে বলে মনে হয় না। তাছাড়া এই 4টি সংসারের বাসন মাজা, পদর মার ভালো মন্দ একটা কিছু হলে পদটাকে ভুলিয়ে ভালিয়ে জমিটা হাত করতে পারা যাবে। ভূতের মতো হাঁদাত ওই ছেলেটা। সংসারে তিক্ততার ওপর তিক্ততা, বড় ছোটর সঙ্গে আর মুখ দেখা দেখি নেই। মেজগিন্নি মাঝে মাঝে মাথা খুঁড়ে বলেন, পৃথিবীতে কি আর জমি নেই? চলো চলে যাই। মেজকর্তা সবুরে মেয়া ফলার দৃষ্টান্ত দেন। তারপরের কথা তো প্রথমে বলেইছি। তা এই আশাপূর্ণা দেবীর এই সুন্দর গল্পটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই লাইক করো, প্রিয়জনকে শেয়ার করো। আর যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করনি, নতুন, তারা একটু প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য। সকলে ভালো থেকো।